ঠাকুর, মা, স্বামীজির চরণে প্রণাম জানাই। নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও। জগৎজননী মা শারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ সৎপ্রসঙ্গ পর্ব 30-এ আমরা বেলুড় মঠের এক প্রাচীন সাধু শ্রদ্ধেয় স্বামী শিব স্বরূপানন্দ মহারাজের কিছু স্মৃতিকথা জানব। স্মৃতিকথাটি লিখেছেন পূজনীয় স্বামী চেতনানন্দ মহারাজ। আপনারা হয়তো অনেকেই অবগত আছেন, পূজনীয় চেতনানন্দ মহারাজ বেদান্ত সেন্টার অফ সেন্ট লুইস আমেরিকার মিনিস্টার ইনচার্জ। স্বামী শিব স্বরূপানন্দ মহারাজ, যিনি মতি মহারাজ নামেও পরিচিত ছিলেন। শ্রদ্ধেয় স্বামী শিব স্বরূপানন্দ মহারাজ ছিলেন পরম পূজনীয় স্বামী শিবানন্দ মহারাজ অর্থাৎ মহাপুরুষ মহারাজের সেবক। তাই মতি মহারাজের স্মৃতিকথা আলোচনা করতে গেলেই স্বাভাবিকভাবেই চলে আসবে মহাপুরুষ মহারাজের পুণ্য স্মৃতিকথা। তবে চেতনানন্দ মহারাজের সাথেও মতি মহারাজের ব্যক্তিগত পরিচয় ছিল, তাই প্রথমে তাঁর সাথে মতি মহারাজের কিছু স্মৃতি নিয়েই আলোচনা শুরু করছি। পূজনীয় মহারাজ লিখছেন, স্বামী শিব স্বরূপানন্দকে আমি প্রথম দেখি 1962 সালে কলকাতার অদ্বৈত আশ্রমে। তিনি তখন শ্যামলাতাল আশ্রমের অধ্যক্ষ। স্বামী গম্ভীরানন্দের সঙ্গে তাঁর খুব বন্ধুত্বপূর্ণ সম্বন্ধ ছিল। উভয়ই ছিলেন মহাপুরুষজির দীক্ষিত এবং একসঙ্গে সন্ন্যাস। একদিন মতি মহারাজ স্বামী গম্ভীরানন্দকে বলেন, আপনি এসব সাধু ব্রহ্মচারীদের কাছে সাধু জীবন সম্বন্ধে কিছু বলুন। তিনি উত্তর দেন, ওরা দেখছে না আমি কিভাবে জীবনযাপন করি। 1969 সালের এপ্রিল মাসে আমি অর্থাৎ চেতনানন্দ মহারাজ বলছেন, আমি পুরী মঠে 10 দিন ছিলাম। মতি মহারাজ তখন সেখানকার অধ্যক্ষ। তিনি আমাকে সমুদ্রের দিকের ঘরটি দেন। দারুণ হাওয়া ও সুন্দর দৃশ্য, কিন্তু রাতে পুরীর বিষাক্ত মশা। বীরেন মহারাজ ছিলেন পূজারী আর বাগানও দেখতেন। ওই সময় ছাদের ঘরে লেখক গজেন্দ্র কুমার মিত্র এসে কিছুদিন ছিলেন। আমি একদিন সমুদ্র স্নান করতে চাইলে মহারাজ বলেন, তোমাকে একলা যেতে দেব না, দাঁড়াও, একজন নুলিয়া ঠিক করি, সেই তোমাকে স্নান করিয়ে আনবে, নতুবা সমুদ্রের আন্ডার কারেন্টে যদি কিছু হয় আমি দায়ী হব। তারপর একদিন নুলিয়ার সাহায্যে স্নান করলাম। এসব প্রাচীন সাধুর ভালোবাসা ও অন্যের জন্য চিন্তা আমাকে মুগ্ধ করত। মঠের আহার ছিল খুব সাধারণ। মতি মহারাজ একদিন মজা করে এই গল্পটা বলেন। এক নবাগত ব্রহ্মচারী মঠে খাওয়ার সময় বলতো, এখানে রান্নায় কোনো স্বাদ নেই। তখন এক প্রাচীন সাধু তাকে বলেন, দেখো, মঠের রান্না এইরকম স্বাদহীন হয় কারণ এখানকার রান্নায় কোনো মেয়ে মানুষ হাত ধুয়ে জল দেয় না। যদি ভালো মন্দ খেতে চাও তবে বাড়ি ফিরে যাও। বাড়িতে মায়েরা শিলনোড়ায় বাটনা বেটে হাতে নিয়ে রান্নার কড়াইতে দেন ও শেষে হাত ধুয়ে জল তাতে দেন, যাতে মশলা নষ্ট না হয়। প্রাচীন সাধুদের এসব মজার কথা শুনে আমি হাসতাম। একবার আমেরিকা থেকে ফিরে মঠের আরোগ্য ভবনে মতি মহারাজকে দেখতে যাই। জিজ্ঞাসা করলাম, মহারাজ, আপনার কি কিছুর প্রয়োজন আছে? তিনি বললেন, না, কোনো জাগতিক বস্তুর প্রয়োজন নেই। এই আরোগ্য ভবনে বৃদ্ধ সাধুদের খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, তবে বারাসাত আশ্রমের কিছু টাকার প্রয়োজন আছে। যদি পারো ওই আশ্রমকে কিছু সাহায্য করো। বারাসাত আশ্রম ছিল তাঁর গুরুর জন্মস্থান। আগেই উল্লেখ করা হয়েছে, মতি মহারাজ ছিলেন পূজনীয় মহাপুরুষ মহারাজের সেবক এবং তার কাছ থেকেই তিনি দীক্ষা পেয়েছিলেন। এইবারে তিনি মহাপুরুষজির পুণ্য স্মৃতিকথা বলছেন। মহাপুরুষজি প্রতিদিন বিকেলে 1 গ্লাস ডাবের জল খেতেন। একদিন মতি মহারাজ না থাকায় জনৈক ব্রহ্মচারী মহাপুরুষজিকে ডাবের জল দেন। ফিরে এসে মতি মহারাজ যখন জানতে পারেন যে মহাপুরুষজিকে ডাবের জল দেওয়া হয়ে গিয়েছে, তখন আক্ষেপের সুরে বলেন, ইস,
একটা ভুল হয়ে গিয়েছে। আমি ওই ডাবের জলের সঙ্গে 1 চামচ চিনি মিশিয়ে দিই যাতে পেটে গ্যাস না হয়। ঘটনাটি সামান্য, কিন্তু নিখুঁত গুরু সেবার পদ্ধতিটি আমরা এসব প্রাচীন সাধুর কাছে শিখতাম। সঠিক মনে পড়ছে না মতি মহারাজ বা অন্য কোনো সাধুর মুখে এই ঘটনাটি শুনেছিলাম। রোজ সকালে জপ ধ্যানের পর মঠের সাধুরা মহাপুরুষজিকে প্রণাম করতে আসতেন। একবার তার ঘরের টেবিলের ওপর একটা ফুলদানিতে একটি হলুদ রঙের গোলাপ ছিল। মহাপুরুষজি উপস্থিত সাধুদের গোলাপটি দেখিয়ে বলেন, দেখো, ওই একটি গোলাপ এ ঘরটিকে মোহিত করে রেখেছে এর সৌন্দর্য ও সুগন্ধ দিয়ে। তেমনি কোনো আশ্রমে যদি একজন প্রকৃত সাধন ভজন পরায়ণ তপস্বী সাধু থাকেন, সে আশ্রমে একটা আনন্দপূর্ণ আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়। মহাপুরুষজির এই উদাহরণটি আমার মনে গভীর রেখাপাত করেছিল। 13ই জুলাই 1986 সালে আমি বেলুর মঠে সকাল 9টার সময় মতি মহারাজকে আরোগ্য ভবনে দেখতে গেলে তিনি মহাপুরুষজির কয়েকটি স্মৃতি বললেন। কোনো একটি গুরুত্বপূর্ণ ব্যাপারে বেলুর মঠের কর্তৃপক্ষ জনৈক ব্যক্তির অন্যায় আচরণের জন্যে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন। কৃষ্ণলাল মহারাজ ওই ব্যক্তির পক্ষে কিছু বলায় মহাপুরুষজি বলেন, তুমি কি আমাদের চেয়ে অধিক দূরদৃষ্টি সম্পন্ন বা আধ্যাত্মিক যে প্রতিবাদ করছ? কৃষ্ণলাল মহারাজ অমনি সাষ্টাঙ্গে প্রাণিপাত করে বললেন, মহারাজ, আমায় ক্ষমা করুন। স্বামী গঙ্গেশানন্দ মহারাজ, যিনি দ্বিজেন মহারাজ নামে পরিচিত ছিলেন, তিনি ছিলেন মহাপুরুষজির সেক্রেটারি। মহাপুরুষজি একদিন আম খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। দ্বিজেন মহারাজ বলেন, মহারাজ, আপনি আম খাবেন না, আপনার শরীর খারাপ হবে। মহাপুরুষজি বললেন, দেখো, আমি বাসনা মুক্ত, আমি এখনই শরীর ছেড়ে দিতে পারি। মুক্ত পুরুষের কথা শুনে সব চুপ হয়ে গেল। মতি মহারাজ বলছেন, মহাপুরুষজি একদিন আমাকে বললেন, দেখো তো কোনো খদ্দের আছে কিনা, অর্থাৎ কোনো দীক্ষা প্রার্থী আছে কিনা। মজা করে বললেন আর কি। মঠের বারান্দায় একজনকে দেখা গেল। মহাপুরুষজির নির্দেশে ওই ব্যক্তি গঙ্গা স্নান করে এবং তাঁর দেওয়া একটা নতুন ধুতি পরে এলে মহাপুরুষজি তাকে দীক্ষা দিলেন। তখন কিন্তু শ্রদ্ধেয় মহাপুরুষজি অসুস্থ, কিন্তু মহারাজ অসুস্থ শরীরেও ঠাকুরের নাম বিলানোর জন্য সচেষ্ট ছিলেন। একবার পণ্ডিত প্রমথনাথ তর্কভূষণ মহাপুরুষজিকে দেখে বলেন, মহারাজ, শাস্ত্রে সমাধির কথা জেনেছি এবং যস্মিন স্থিত ন দুঃখে ন গুরু নাপি বিচল্যতে পড়েছি, কিন্তু তার জ্বলন্ত উদাহরণ আপনাতে দেখলাম। মতি মহারাজের ঐকান্তিক গুরু সেবা পরবর্তীকালে গুরুর ধ্যানের রূপ নেয়। মহাপুরুষজির কথা বলার সময় তার চোখ দিয়ে জল পড়তে দেখেছি। প্রিয় বন্ধুরা, আসলে স্বামী শিব স্বরূপানন্দ মহারাজ অর্থাৎ মতি মহারাজ তাঁর গুরু পূজনীয় মহাপুরুষ মহারাজে এতটাই বিমোহিত ছিলেন, এতটাই নিবেদিত প্রাণ ছিলেন যে মতি মহারাজকে কোনো স্মৃতিকথা বলতে বললে তিনি মহাপুরুষজির কথাই বলে যেতেন। তো বন্ধুরা, এই ছিল স্বামী শিব স্বরূপানন্দ মহারাজের কিছু স্মৃতি। আজ তাহলে এখানেই থামলাম। ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন। নমস্কার।